ক্লিনিকে দেখি ডার্ময়েড সিস্ট নিয়ে মানুষের মধ্যে প্রচুর ধরনের সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কি করব, সার্জারি না অপেক্ষা? সার্জারি করলে কখন ফিরে আসতে পারে কি ডার্ময়েড সিস্ট? ডার্ময়েড মানেই বাকি, আর 5টা ওভারিয়ান সিস্ট থেকে ডার্ময়েড সিস্ট কতখানি আলাদা এই প্রশ্নও করেন অনেকে। আল্ট্রাসাউন্ড স্ক্যানে মহিলাদের তলপেটে ডার্ময়েড সিস্ট ডায়াগনোসিস হলে এই আর্টিকেল কাজে লাগবে। ডার্ময়েড সিস্ট হতে পারে মাথা, চোখ, গলা, মুখের ভেতর, ভেজাইনা সহ শরীরের অনেক অর্গানেই। এক্ষেত্রে আমরা মহিলাদের ওভারির ডার্ময়েড সিস্ট নিয়ে কথা বলবো। ডার্ময়েড সিস্ট সিমটম: বেশিরভাগ সময়ই ওভারিয়ান ডার্ময়েড সিস্ট কোনো সিমটম ছাড়াই শরীরে লুকিয়ে থাকে অনেক মাস বা কয়েক বছর ধরে। কখনো কখনো অন্য কোনো সমস্যার জন্য পেটে আল্ট্রাসাউন্ড করলে হঠাৎ ধরা পড়ে ডার্ময়েড সিস্ট। কখনো পিরিয়ডের সমস্যা, গ্যাস, ব্লোটিং বা পেট ব্যথার কারণে আল্ট্রাসাউন্ড হলে ধরা পড়তে পারে ডার্ময়েড সিস্ট। মনে তখন দ্বিধা হয় যে সিমটমগুলো কি সত্যিই ডার্ময়েডের জন্য হচ্ছে নাকি এমনিই এসেছে। তবে তলপেটে যে কোনো ভারী জিনিস থাকলেই তার প্রেসারে ঘন ঘন ইউরিন হয়, হতে পারে পটির সমস্যা, তলপেট ভারী লাগা, অস্বস্তি, গ্যাস, অল্প খেলে পেট ভরে যাওয়া, এসবই ডার্ময়েড সিস্টেও এ ধরনের সিমটম হতে পারে। ডার্ময়েডের জন্য যদিও পিরিয়ডের সমস্যা হওয়ার কথা নয়, বেশিরভাগ ওভারিয়ান ডার্ময়েডই থাকে নীরবে। কিছু কিছু ক্ষেত্রে থাকতে থাকতে 100 জনের মধ্যে 15 জনের ডার্ময়েড সিস্ট নিজের গোড়াতে পেঁচিয়ে যায়। একে বলা হয় ওভারিয়ান টর্শন। এতে ডার্ময়েড সিস্টের মধ্যে রক্ত সরবরাহ থমকে যায়, ওভারিতে গ্যাংগ্রিন হয়ে যায়। পেশেন্ট আমাদের কাছে আসেন হঠাৎ হওয়া তীব্র পেটে ব্যথা নিয়ে, সাথে কখনো বমি বা ঘাম। এ এক ধরনের সার্জিক্যাল ইমার্জেন্সি। কার এমন হবে বা কোন সাইজের পর এরকম হতে পারে তা নিয়ে বিজ্ঞান ভবিষ্যৎবাণী করতে পারে না। তবে কেন ডার্ময়েড পেঁচিয়ে যায় তার নানা আশ্চর্য থিওরি আছে। আপনি কৌতূহলী হলে কমেন্টে লিখুন, একদিন না হয় সে গল্প করা যাবে। ডার্ময়েড সিস্ট ডায়াগনোসিস: কখনো কখনো ডাক্তারবাবুরা পেটে হাত দিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তলপেটে ফুলে থাকা ডার্ময়েড সিস্টের ব্যাপারে জানতে পারেন, কিন্তু পেটে হাত দিয়ে পরীক্ষা করা ডার্ময়েড সিস্ট ডায়াগনোসিসের জন্য যথেষ্ট নয়। ডার্ময়েড সিস্ট ডায়াগনোসিসের সব থেকে ভালো চটজলদি সমাধান ভালো কোয়ালিটির পেটের আল্ট্রাসাউন্ড স্ক্যান। রেডিওলজি কনসালটেন্টরা ডার্ময়েড সিস্ট ডায়াগনোসিসে সিদ্ধহস্ত। অনেকে এমনও বলেন যে সিটি স্ক্যান, এমআরআই এর থেকে আল্ট্রাসাউন্ডই প্রাথমিক ডায়াগনোসিসের জন্য সব থেকে বেশি কস্ট এফেক্টিভ। যদিও কখনো কখনো সিস্টের অন্দরমহলে কি ঘটছে সেটা বিশদে জানার প্রয়োজন হলে এমআরআই স্ক্যান করার প্রয়োজন হয়। সিটি বা এমআরআই স্ক্যান করার আগে দুবার ভাবুন, এই স্ক্যান খরচ সাপেক্ষ, তাই খরচটা যেন ঠিক স্ক্যানের জন্য হয়। ডার্ময়েড সিস্ট ডায়াগনোসিসের জন্য সিটি স্ক্যান তেমন কাজের নয়। যদি সন্দেহ থাকে ডার্ময়েড সিস্ট পেটের ভিতর ছড়িয়ে গেছে, তাহলে সিটি স্ক্যান করার প্রয়োজন হতে পারে, নইলে বরং এমআরআই এর কথা ভাবুন। আর করতে হলে কন্ট্রাস্ট দিয়েই ডায়াগনোসিসের জন্য করা সব থেকে ভালো। আর হ্যাঁ, পেটে হঠাৎ ব্যথা নিয়ে এমার্জেন্সিতে এলে জলদি স্ক্যান করার জন্য অনেক সময় সিটি স্ক্যান করা হয়, কিন্তু সেটা সময় এবং ইমার্জেন্সির প্রয়োজনে। মাথা ঠান্ডা করে ডার্ময়েড সিস্টের স্ক্যান করতে হলে আল্ট্রাসাউন্ড এবং এমআরআই ছাড়া উপায় নেই। এই তো গেল স্ক্যান। ডার্ময়েড সিস্ট ডায়াগনোসিসের জন্য কোনো ব্লাড টেস্ট নেই, তবুও কখনো কখনো ব্লাড টেস্টের প্রয়োজন। কিন্তু কেন? ডার্ময়েড সিস্ট কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট গ্রুপের অন্তর্গত, তাই এ ধরনের সিস্টের আন্তর্জাতিক নিয়ম মেনে ডাক্তারবাবুরা নানা ধরনের টিউমার মার্কার ব্লাড টেস্টের প্রয়োজনীয়তার কথা আপনাকে বুঝিয়ে বলবেন। কখনো একটি টিউমার মার্কার বা কখনো 7-8 ধরনের টিউমার মার্কার ব্লাড টেস্টের প্রয়োজন হয়। ওভারিয়ান সিস্ট সিম্পল না কমপ্লেক্স, এই নিয়ে আমাদের প্রচুর আর্টিকেল রয়েছে, লিঙ্ক রইল নিচে, দেখে নিতে পারেন। যেহেতু ডার্ময়েড সিস্ট আদতে কমপ্লেক্স সিস্ট, তাই সার্জারি না করে শুধু ফলো আপ করার সিদ্ধান্ত নেবার আগে পেশেন্টের স্বার্থ সুরক্ষিত করার জন্য এই টিউমার মার্কারগুলো করার প্রয়োজন হয় অনেক সময়। এই ডার্ময়েড সিস্ট কত ধরনের? ডার্ময়েড সিস্ট সাইজের কোনো ধরা বাঁধা সীমানা নেই। 1 সেন্টিমিটার মার্বেলের মতো সাইজ থেকে শুরু করে 2টো তরমুজ সাইজের বড় ডার্ময়েড সিস্ট হতে পারে। সাধারণ বুদ্ধিতে মনে হয় সিস্ট যত বড় তত বেশি সিমটম হবে, কিন্তু এ ধরনের ফলমোড়া ওভারিয়ান সিস্টের জন্য খাটে না। ডার্ময়েড সিস্টও তার ব্যতিক্রম নয়। তাই অনেক সময় খুব বড় সড়ো ডার্ময়েড সিস্ট থাকলেও তার কোনো সিমটম থাকে না। অনেক সময় পেশেন্ট নিজেই অবাক হয়ে বলেন, আমি কিছু বুঝতেই পারলাম না, অথচ পেটের মধ্যে এত বড় ডার্ময়েড হয়ে গেল। ডার্ময়েড সিস্ট নানা ধরনের, ভেতরে খানিকটা শক্ত আর খানিকটা ফ্লুইড। কখনো কখনো এর মধ্যে থাকে ত্বক, দাঁত, চুল, নখ, অর্ধেক তৈরি হওয়া চোখ, হাত পায়ের আঙ্গুলের খানিকটা অংশ, এমনকি থাইরয়েড গ্ল্যান্ডের পার্ট। ত্বক থেকে যে ঘাম বেরোয় তা দিয়ে তৈরি হয় ডার্ময়েডের ফ্লুইডের পার্ট। 100-200 বছর আগে পেটে সার্জারি করে ডার্ময়েড সিস্ট বেরোলে সমাজের মানুষজন ভাবতে শুরু করতেন, মেয়েটি কি কাউকে না বলেই মা হয়ে গেল? কিন্তু কিভাবে ডার্ময়েডের মধ্যে এই ধরনের টিস্যু পার্টগুলো আসে সেটা বলেছি আর্টিকেলের শেষের দিকে, যেখানে ডার্ময়েড সিস্টের কিছু আশ্চর্যজনক ইতিহাস আর কিভাবে পেটে ডার্ময়েড তৈরি হয় সেই ব্যাপারেও কথা বলেছি। ডার্ময়েড সিস্ট কোন বয়সে বেশি হয়? ডার্ময়েড সিস্ট হতে পারে যে কোনো বয়সে, কিন্তু ওভারিয়ান ডার্ময়েড সিস্ট সাধারণত 20 থেকে 40 বছর বয়সী মহিলাদেরই বেশি দেখা যায়। কখনো খুব অল্প বয়সী বাচ্চা মেয়েদের এবং কখনো কখনো মেনোপজের পরেও আবিষ্কার হতে পারে ডার্ময়েড সিস্ট। বয়ঃসন্ধির সময় যখন হরমোনের প্রভাবে
ওভারি জেগে ওঠে তখনও ডার্ময়েড সিস্ট দেখার প্রবণতা লক্ষ্য করা যায় 13-14 বছর বয়সী মেয়েদের। এদিকে আমার নিজের প্র্যাকটিসে 7 বছর থেকে শুরু করে 85 বছর পর্যন্ত বয়সী মহিলাদের ডার্ময়েড সিস্ট অপারেশন করতে হয়েছে আমাকে। সুতরাং বয়স খানিকটা কথা বলে, কিন্তু বয়স দিয়ে ডার্ময়েড সিস্ট ডায়াগনোসিস করা উচিত নয়। ডার্ময়েড সিস্ট কোন দিকের ওভারিতে হয়? ডার্ময়েড সিস্ট কখনো তো একটি ওভারিতে হয়, আবার কখনো দুটো ওভারিতেই থাকতে পারে। মহিলাদের দুখানা ওভারি থাকে, সাধারণত বেশিরভাগ ডার্ময়েড সিস্ট একটি ওভারিতেই হয়। কিন্তু 100 জন মহিলা যাদের ডার্ময়েড সিস্ট হয়েছে তার 15 জনের মধ্যে অন্য ওভারিতে বা অপোজিট ওভারিতে আবার ডার্ময়েড সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে। কখনো কখনো দুটো ওভারিতে একসাথেই ডার্ময়েড সিস্ট আবিষ্কার হয়, হয়তো একটা ছোট একটা একটু বড়। এছাড়াও বেশিরভাগ সময়ে একটা ওভারিতে একটাই ডার্ময়েড সিস্ট হয়। কিন্তু কিছু কিছু কেস রিপোর্টে প্রকাশিত যে কখনো এক ওভারিতেই একাধিক ডার্ময়েড সিস্ট হতে পারে। ডার্ময়েড সিস্টের ট্রিটমেন্ট কি? ডার্ময়েড সিস্টে ওষুধ কাজ করে না, একমাত্র ট্রিটমেন্ট সার্জারি। কিন্তু যেখানে দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই, তা হলো অনেকেই ভাবেন ব্যাপারটা যখন কোনো কষ্ট দিচ্ছে না তাহলে শুধু শুধু সার্জারি করার কি প্রয়োজন। এই কথা ঠিকই যে ডার্ময়েড সিস্ট যদি দুষ্টুমি না করে তাহলে ডার্ময়েড সিস্ট নিয়ে একজন সারা জীবনও কাটিয়ে দিতে পারে। ডার্ময়েড সিস্ট বেশিরভাগ ক্ষেত্রেই খুব বড়সড় হয় না এবং খুব তাড়াতাড়ি সেটা বেড়েও যায়। তবে আপনি যদি ডার্ময়েড সিস্টকে পেটে রেখে অপেক্ষা করতে চান তাহলে কয়েকটা ব্যাপার মনে রাখা দরকার। একে বলা হয় কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এক, যে কোনো কমপ্লেক্স ওভারিয়ান সিস্টের মতোই একেও তুচ্ছ করা যাবে না। কড়া ফলো আপ প্রয়োজন, যাতে নজর রাখা যায় যে বেড়ে যাচ্ছে কিনা। এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে ফলো আপ করা হয়, সেটা আপনাদের ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিন। 2, ডার্ময়েড সিস্ট কখনো কখনো লিক করে যায়, আবার কখনো নিজের গোড়ার দিকে বা মোটার দিকে পেঁচিয়ে যায়। একে বলা হয় ওভারিয়ান টর্শন। ডার্ময়েড সিস্ট পেটে থাকা অবস্থায় যদি হঠাৎ করে পেটে ব্যথা হয় তাহলে তক্ষুনি ইমার্জেন্সিতে এসে ডাক্তার পরামর্শ করা উচিত। 3, কখনো কখনো ডার্ময়েড সিস্ট পেটে রেখে অনেকে মনে করেন যখন ওনার প্রেগন্যান্সি হবে তখন সিজারিয়ান সেকশনের সময় ডার্ময়েড সিস্ট অপারেশন করিয়ে নেব, কিন্তু সেটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। প্রেগন্যান্সির সময় গাইনোকোলজিক্যাল অর্গানগুলোর মধ্যে অসম্ভব পরিমাণ বাড়তি রক্ত চলাচল চলতে থাকে। এর মধ্যে বাড়তি ডার্ময়েড সিস্ট সার্জারি করলে বিল খানিকটা কম হয় ঠিকই, কিন্তু কখনো কখনো ওভারি থেকে ব্লিডিং বন্ধ করা দুষ্কর হয়ে পড়ে। ইমার্জেন্সির জন্য তখন হয়তো পুরো ওভারিটাই বাদ দিয়ে দেওয়ার প্রয়োজন হলো। 4, কনজারভেটিভ ম্যানেজমেন্টে ডার্ময়েড মিলিয়ে যায় না এবং সেটা আশা করাও উচিত না। ডার্ময়েড সিস্টের সার্জারি, যদি আপনি মনে করেন ডার্ময়েড সিস্টের সার্জারি করিয়ে নেবেন তাহলেও কিছু তথ্য এবং সতর্কতা জানা থাকলে আপনারই সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। অতীতে এমন একটা সময় ছিল যখন অভিজ্ঞ সার্জনরা কিছুতেই ডার্ময়েড সিস্টকে ল্যাপারোস্কোপি করে অপারেশন করতে রাজি হতেন না। কারণ একটাই, ডার্ময়েড সিস্টের মধ্যে যে তরল পদার্থ থাকে তার মধ্যেকার কেমিক্যালগুলো খুব সুবিধের নয়। ডার্ময়েডের মধ্যে থাকে ঘাম বা সোয়েট এবং শ্বেত বা সেবাম। কখনো কখনো থাকে চুলের অংশ, কখনো খুব ঘন এক ধরনের বাটারের মতো ফ্যাট ডার্ময়েড সিস্টের মধ্যেই থাকে। এই পদার্থ আমাদের প্রত্যেকের শরীরে থাকলেও সেগুলো পেটে ছড়ালে প্রদাহ বা কেমিক্যাল পেরিটোনাইটিস তৈরি হতে পারে। এ এক বিচ্ছিরি পরিণতি। সার্জনরা ভয় পেতেন যে এই ধরনের কেমিক্যালগুলো পেটে ছড়িয়ে পড়লে পেশেন্ট সার্জারির পরে দীর্ঘ মেয়াদী তলপেটের ব্যথা বা ক্রনিক পেলভিক পেইনের রোগী হয়ে পড়বেন। পেটের 1 সেন্টিমিটার ল্যাপারোস্কোপির ফুটো দিয়ে 6 সেন্টিমিটার ডার্ময়েড কেটে বার করার সময় এই বিপত্তি হতে পারে। সিস্ট পাংচার হয়ে গেলে কেমিক্যাল পেটে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু আজকাল ল্যাপারোস্কোপি সার্জারি তার প্রযুক্তি এবং সার্জনের দক্ষতা নানা রকম ভাবে বেড়েছে। আজকাল এক ধরনের ব্যাগ ঢুকিয়ে সেই ব্যাগের মধ্যেই পেট না কেটেই ল্যাপারোস্কোপি পদ্ধতিতে বেশিরভাগ ডার্ময়েড সিস্ট অপারেশন করা হয়ে থাকে। আর তারপর এই ব্যাগ থেকেই ল্যাপারোস্কোপির ফুটো দিয়ে সরাসরি ডার্ময়েড সিস্ট শরীর থেকে বের করে নেওয়া হয়, পেটের মধ্যে কোনো স্পিলেজ ছাড়াই। তাই ডার্ময়েড সিস্ট ইদানিং বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাপারোস্কোপি করেই বাদ দেওয়া হয়। জটিল কিছু ক্ষেত্রে অবশ্য ওপেন সার্জারি বাঞ্ছনীয়। ডার্ময়েড সিস্টে ওভারি কি বাদ দিতেই হবে? সার্জারিতে আরও এক দ্বিধা পেশেন্টের মনে কাজ করে। যে ওভারিতে ডার্ময়েড সিস্ট হয়েছে সেই ওভারি থেকে ডার্ময়েড সিস্ট বের করে আক্রান্ত দিকের ওভারি রেখে আসা ভালো, না আক্রান্ত দিকের ওভারি পুরোটাই বাদ দিয়ে দেওয়া উচিত? ডার্ময়েড হয় একদম ওভারির মধ্যেই। যেদিকের ওভারিতে ডার্ময়েড সিস্ট হয়েছে সেদিকের ওভারির পার্ট যদি খানিকটা হলেও অক্ষত থাকে তাহলে সার্জন অপারেশন টেবিলে চেষ্টা করেন সেদিকের ওভারি রক্ষা করে অপারেশন করার জন্য। যদিও এক্ষেত্রে পেশেন্টকে কাউন্সেলিং করে নেওয়া উচিত, কারণ সেই একই দিকে দ্বিতীয়বার ডার্ময়েড সিস্ট ফিরে আসার সম্ভাবনা থাকে। যদি সার্জন দেখেন যে ওভারি রাখতে গিয়ে ডার্ময়েড সিস্টের পার্টি রেখে আসতে হচ্ছে তাহলে অতি অবশ্যই সেটা করা উচিত না। সেক্ষেত্রে পুরো ওভারিটুকুই বাদ দিয়ে দেওয়া উচিত। একদিকের ওভারি চলে গেলেও অন্যদিকের একটি ওভারি নিয়েই মেয়েরা মা হতে পারেন। আরেকটা সতর্কতা, যেহেতু 15% ক্ষেত্রে দুদিকের ওভারিতেই ডার্ময়েড থাকতে পারে, তাই যখন এ ধরনের সার্জারি হয় তখন উল্টো দিকের নর্মাল ওভারিকেও সার্জন খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে পরীক্ষা করে দেখেন যে ওখানেও কোনো ছোট ডার্ময়েড সিস্ট তৈরি হয়ে নেই যেটা আল্ট্রাসাউন্ডে ধরা পড়েনি। সার্জারির সময় উল্টো দিকের ওভারিতে
ওভারিতে না থাকলেও 5 থেকে 10 বছর বাদেও হতে পারে উল্টো দিকের ওভারিতে ডার্ময়েড। এতে কারোর হাত নেই, তবু সার্জারির সময় চেক করে নেওয়া হয়। ডার্ময়েড সিস্ট কখন ডাক্তারের কাছে যাবেন? ধরা পড়লে অতি অবশ্যই ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার জন্য ডাক্তারবাবুর সাথে কথা বলতে হয়, সেটা রুটিন অ্যাপয়েন্টমেন্ট। দ্বিতীয়ত, ডার্ময়েড সিস্ট থাকা অবস্থায় পেটে যদি হঠাৎ ব্যথা হয় বা তীব্র অস্বস্তি তৈরি হয়, তাহলে অতি অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে ইমার্জেন্সি বেসিসে পরামর্শ করা উচিত। ডার্ময়েড সিস্টের আশ্চর্য ইতিহাস এবং সেই নিয়ে কিছু চমকপ্রদ তথ্য। ওভারির সিস্টের কিছু তৈরি হয় ওভারির বাইরের মোড়ক বা কভার থেকে, যাকে ডাক্তাররা বলেন ক্যাপসুল। আর কিছু তৈরি হয় ওভারির ভেতরের টিস্যু থেকে, যেখানে প্রকৃতি সুরক্ষিত রাখে এগ বা ডিম। এগ থেকে জীবন তৈরি হয় বলে আগে তার ডাকনাম ছিল জার্ম। ডার্ময়েড সিস্ট ওভারি জার্ম সেল টিউমার ফ্যামিলির অন্তর্গত। জার্ম সেল টিউমারের অনেক ভ্যারাইটি, এর মধ্যে একটা পার্ট ম্যাচিওর সিস্টিক টেরাটোমা, যাকে চলতি ভাষায় আমরা ডার্ময়েড বলে চিনি, আর একটি পার্টের নাম ইম্যাচিওর সিস্টিক টেরাটোমা, যে ডার্ময়েড সিস্টে ক্যান্সার থাকে। মনে রাখুন, আপনার ডাক্তার আল্ট্রাসাউন্ড এবং এমআরআই ম্যাচিওর থেকে ইম্যাচিওর সিস্টিক টেরাটোমা আলাদা করতে পারে না। যেহেতু ডাক্তার তার ব্যক্তিগত অভিজ্ঞতায় বেশিরভাগ ডার্ময়েডকে নন ক্যান্সার দেখেছেন, তাই পেশেন্টের মনে সাহস দেওয়ার জন্য উনি সার্জারির আগেই বলবেন এটা ক্যান্সার নয়। এই ভবিষ্যৎবাণী বিজ্ঞানসম্মত নয়, তবুও সংখ্যাতত্ত্বের দিক থেকে বেশিরভাগ ডার্ময়েডই ক্যান্সার হয় না, তাই বায়োপসি রিপোর্ট এলেই ওনার ভবিষ্যৎবাণী মিলে যায়, সবাই খুশি। আদতে 10 থেকে 20% ডার্ময়েড ক্যান্সার, মানে 10-এর 2টি ক্যান্সার, বিশেষ করে অল্প বয়সীদের। সেই জন্যই ডায়াগনোসিসের সন্দেহ থাকলে সার্জারি করে টিউমার মাইক্রোস্কোপের নিচে চেক করে নেওয়া হয় যে এটা কোন গ্রুপের টেরাটোমা, ম্যাচিওর না ইম্যাচিওর। কেন এরকম ডার্ময়েড বা টেরাটোমা বলে অদ্ভুত নাম দেওয়া হয় তারও গল্প আছে ইতিহাসে। সম্ভবত খ্রিস্টপূর্ব 2000 সাল নাগাদ মানুষ প্রথম জেনেছিল ডার্ময়েডের কথা। আধুনিক লিখিত চিকিৎসা বিজ্ঞানে 1669 সালে জোহান কালচেটাস পেট ব্যথা একটি অল্প বয়সী মেয়ে মারা যাওয়ার পর তার পেট কেটে ময়নাতদন্ত করার সময় প্রথম আবিষ্কার করেন এই ডার্ময়েড সিস্ট। 1831 সালে লাবলা বলে একজন ঘোড়ার খুঁড়িতে সার্জারি করতে গিয়ে ত্বকের মতো এক টিউমার আবিষ্কার করেন। সেখানে তো ত্বক থাকার কথাই না, তাই তার নাম দিলেন ত্বকের মতো বা ডার্ময়েড। ডার্ম মানে ত্বক আর অয়েড মানে মতো। মানুষের মতোই বুদ্ধিমান আপনার মোবাইল। হাতে ধরা আপনার মোবাইলের নামও হতে পারে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড মানে মানুষ আর অয়েড মতো। আর টেরাটোমা, আধুনিক প্যাথোলজি বা বায়োপসি বিজ্ঞানের জনক ছিলেন রুডল্ফ ভার্শাও। 1863 সালে তিনি এই ধরনের টিউমারের নাম দেন টেরাটোমা, যার অর্থ রাক্ষস। কারণ এই ধরনের টিউমার অনেক সময়ই চোখে দেখতে বিকলাঙ্গ ভ্রূণের মতো। কিন্তু ডার্ময়েড কেন ওভারির অন্য সিস্ট থেকে সম্পূর্ণ আলাদা? ধারণা করা হয় পেশেন্ট মেয়েটির জীবন যখন তার মায়ের পেটে শুরু হয়েছিল, তখন সেই ছোট্ট ভ্রূণের প্রথম দিকের কিছু কোষ তার নিজের ওভারিতেই বন্দী হয়ে গিয়েছিল। এই বন্দি কোষ অনেক বছর ঘুমিয়ে থাকার পরে হঠাৎ জেগে ওঠে। আস্তে আস্তে বাড়তে বাড়তে জীবনের পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করে এই ডার্ময়েড সিস্ট হিসেবে। অসম্পূর্ণ ভ্রূণের মতো দেখতে হলেও এর সাথে মেয়েটির প্রেগন্যান্সির কোনো সম্পর্ক নেই। শিগগিরই ডার্ময়েড সিস্টের ট্রিটমেন্ট করিয়ে নিশ্চিত হয়ে যান। আপনার সার্জারি প্রয়োজন হলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিভাবে পেশেন্টকে সার্জারির আগে তৈরি করে নেয় সেটা জেনে নিন আমাদের প্রিহ্যাবিলিটেশন আর্টিকেলে, যাতে আপনি সেরে ওঠেন আরো তাড়াতাড়ি আর হসপিটালের বিলও হয় কম। আজ এই পর্যন্তই। শিগগিরই আরেকটা আর্টিকেল নিয়ে দেখা হবে আপনাদের সাথে।